ভারতীয় বাহিনীর তাদের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও তাদের শীর্ষকর্তা এবং ডিজিএমও হিসাবে সেখানে সেনাবাহিনী অর্থাৎ স্থলবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর তিনজনই ডিজিএমও ছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল মিস্টার ঘাই তিনি যা বললেন তাতে বোঝা যায় যে অপারেশন সিন্দুর ইটস এ ভেরি প্রিসিশন, যেটাকে বলে বারবার এটা উচ্চারণ করেছে। কাইনেটিক ওয়ারের জন্য ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল। কাইনেটিক ওয়ার বলতে আগেই বলে দিই, দু ধরনের যুদ্ধ হয়, একটা কাইনেটিক একটা নন কাইনেটিক। কাইনেটিক ওয়ারটা হচ্ছে সেটাই যেখানে পুরো অস্ত্র গোলা বারুদ এবং তার সাথে ক্ষেপণাস্ত্র রেডার সিস্টেম সব কিছু নিয়ে এটাকে বলা হয় কাইনেটিক। এবং কাইনেটিক যে ওয়ার ফ্রন্টে যেখানে কাইনেটিক ওয়ারের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং টোটাল ক্যালিব্রেটেড অ্যাটাক যেটাকে বলছে। এবং সেটা হয়েছে যখন পাকিস্তান থেকে এলওসি ক্রস করার চেষ্টা করে এয়ার স্ট্রাইক করার চেষ্টা করেছিল। এবং আগেই যেটা বলেছি যে প্রায় 16টা শহরকে তারা টার্গেট করেছিল। আম্বালা ক্যান্টনমেন্ট তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, অমৃতসর, যেখানে গুরদাসপুর, যেখানে আগেও পাক বাহিনী অ্যাটাক করেছিল, আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে অতীতে। এবং তার সাথে রাজস্থানের জয়সালমীর বা যে জায়গায়, এবং গুজরাটের ভুজ। এছাড়া যেটা রয়েছে জম্মু কাশ্মীরে, সেখানে এলওসি তারা উপর প্রান্ত থেকে পাক অধিকৃত কাশ্মীর ওখান থেকে হেভি আর্টিলারি শেলিং হয়েছে, বিভৎস আর্টিলারি শেলিং হয়েছে, যে কারণে মারাও গেছে। পাল্টা প্রত্যুত্তরে যেমন 100টার মতো জঙ্গি তারা নিহত হয়েছে এবং 9টা জঙ্গি ঘাঁটিকে উৎপাটিত করে দেওয়া হয়েছে। এটা ছিল প্রাথমিক লক্ষ্য, ভারতীয় সেনাবাহিনীর প্রাথমিক লক্ষ্য কোনো যুদ্ধ বা এক্সক্যালেশনস নয়, যুদ্ধের দিকে নিয়ে যাওয়া নয়। অর্থাৎ কোথাও একটা জঙ্গি দমনের আছিলায় এক্সক্যালেট করতে চায়নি, বারবার করে এটা কিন্তু তারা বলে দিলেন। ডিজিএমও অফ ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, তার কারণ এটা কোনোভাবেই ছিল না এক্সক্যালেট করার। কিন্তু যখন এয়ারফোর্সের উপর অ্যাটাক আসছে এবং সামরিক স্থাপনাগুলোর উপর যখন অ্যাটাক করতে না হয়, তখন সিদ্ধান্ত নেয় ডিজিএমও এটা অ্যাসর্টেড অর্থাৎ ইন্টিগ্রেটেড ওয়েতে এটাকে হিট করতে হবে। এগুলো আগেই বলেছি আমি বিভিন্ন সময় আর প্লাসে, যখন চলছিল এই 8, 9, 10, 11, যে ইন্ডিয়ান নেভির এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একেবারে আর্লি মানে অ্যান্টিসিপেট করে তারা আরব সাগর এবং বঙ্গোপসাগরে সেখানে মোতায়েন করে দেয় আইএনএস বিক্রমাদিত্য। আইএনএস বিক্রমাদিত্যে যা বহর, প্রায় গোটা সমুদ্রকেই সে পুরো কবজায় নিয়ে নিতে পারে। তার এতটাই হচ্ছে মানে লেথাল যেটাকে বলে, ভয়ঙ্কর আর কি। এবং সেটা থেকে করাচি এবং বেশ কিছু জায়গায় লাহোর, ইসলামাবাদ এগুলো তো রয়েছে। আজকে কিন্তু সেই ছবিগুলো তারা দিয়ে দিলেন সামরিক স্থাপনায়। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন কতজন নিহত হয়েছেন, বলছে যে নিহতটা কাউন্ট করা ওটা কাজ ছিল না আমাদের ছিল যেখানে হচ্ছে রিটালিয়েশনসটা এবং সামরিক স্থাপনা এবং জঙ্গি। এই যে জঙ্গি এবং পাকিস্তান আর্মি এটা যে সহাবস্থান করে, এটাই ছিল প্রিসিশন অ্যাটাকের লক্ষ্য। সুতরাং এটি যুদ্ধ নয় এবং অপারেশন সিঁদুর যে জারি থাকবে। কোনো রকম যদি ফার্দার এক্সক্যালেটরি বলছেন, অর্থাৎ জম্মুতে পুঞ্চ এবং বিশেষ করে রাজৌরি, এই দুটো হচ্ছে বরাবরের। আমি একটু ইতিহাস ঘাটছিলাম, আপনাদের কাছেও শেয়ার করে দিতে চাই সেটা। এই যে 2003-এর একজন প্রশ্ন করলেন, 2003 তার আগে থেকে 25টা বছর ধরে বারবার প্রচুরবার এরকম হয়েছে, সংঘর্ষ বিরতি অস্ত্রবিরতি চুক্তি হয়েছে এবং প্রত্যেকবার ভায়োলেশনস হয়েছে। এবং এটা পাকিস্তানের দিক থেকে ভায়োলেশনটা হর বখত, এবং তারা এটা মানে করলেও তারা বলে যে এটা ভারত এটা করছে। এটা নন কাইনেটিক ওয়ারের দিকে পড়ে, অর্থাৎ যেখানে ডিসইনফরমেশনটাকেই ইনফরমেশন হিসাবে গ্রাহ্য করা হয়। আজকে একটা খুব মূল একটা জায়গায় তিনি বললেন, জঙ্গি ঘাঁটি ধ্বংসের আগে অর্থাৎ অপারেশন সিঁদুর যে হতে চলেছে তখন থেকে সিঁদুরে মেঘ তার আগে থেকেই দেখতে শুরু করে দিয়েছিল পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন ভারতের যিনি ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ঘাইকে,
এবং তিনি সে ফোন এন্টারটেইনই করেননি। পরিষ্কার হচ্ছে, কারণ তখন মিশন ফিক্স হয়ে গেছে, জঙ্গি ঘাঁটি একেবারে উড়িয়ে দিতে হবে পহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে। তারপরে নানা রকম সংঘর্ষ বিরতি হবার পর সেখানে একদিকে ডোনাল্ড ট্রাম্প বাহবা নিচ্ছেন, তিনি টুইট করছেন। তার কারণ হচ্ছে আমেরিকা বহুদিন ধরে চেয়েছে, মধ্যস্থতা করছে জম্মু কাশ্মীরের ব্যাপারে। এখানে তো আবার 1000 ইয়ার্স বলে দিয়েছেন। কোথাকার কোন 1000 ইয়ার্স, কবে থেকে সেই ইয়েতে নয়, এরকম প্রলাপের মতো। কিন্তু এটা বারবার করে হচ্ছে, আগামী দিনে আরও এটা পরিষ্কার হবে। যদি কোনো রকমের জঙ্গি আক্রমণ হয়, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন, সেটাকে তো অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখানো হবে। মানে ভারত ওটা দেখবে, তার কারণ বাহিনী প্রস্তুত রয়েছে। কোনোভাবে এখনও প্রত্যাহার বা হচ্ছে সংঘর্ষ বিরতি হয়েছে, কিন্তু অস্ত্রবিরতি চুক্তি কোনোভাবে এখনও পর্যন্ত হয়নি। ভারত প্রস্তুত আছে। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। টোটাল যেহেতু প্রচুর ডকুমেন্টস তারা তুলে দিয়েছেন, অর্থাৎ কোথাও একটা জায়গায় এটা একটা আঘাত। অনেকেই বলছিলেন যে ভারতের নাকি 5খানা বিমান ভূপাতিত করে দিয়েছে। এটা পাকিস্তানের ডিজিএমও কিন্তু স্বীকার করেননি। ভারতের দিক থেকে কোনো প্রশ্নই। উল্টে যে ছবি দেখা গেল, আরও একজন প্রশ্ন করেছিল ব্রাহ্মস মিসাইলের ব্যাপারে। এটা সুপারসনিক ক্রুজ মিসাইল, এটা ব্যবহার করলে ভয়ঙ্কর হয়, তার কারণ এত ক্যাজুয়ালিটি পাওয়ার। তখন এটা বলা হয়নি। তবে যে সামরিক স্থাপনাটা, তার কারণ হচ্ছে পাঞ্জাব অ্যাটাক করা মানে হচ্ছে পাকিস্তানের যে বদ উদ্দেশ্য, এবং সেটা ভারতের খুব সামান্য তাতে ইয়ে করা যাবে। কেন লাহোর ইসলামাবাদ যদি টার্গেট হয়, ইসলামাবাদের কানে যে বজ্র নির্ঘোষ সেখানে হয়েছে, সেটা পাকিস্তানকে তড়বড়ি কম্প করেছে। আর যেই করেছে, সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল প্লেয়াররা নেমে গেছে। আমেরিকা হোক, চায়না অপারেশন পহেলগাঁওর সময় তার বিবৃতি দেখলাম, এই একটা জঙ্গিবাদকে আমরা নিন্দা করি, কোন দেশ কীভাবে কে আহত হলো, নিহত হলো, ওটা নয়। কিন্তু প্রথম দিনের পরেই চায়না বলছে যে এটা দক্ষিণ এশিয়াতে ভয়ঙ্কর কিন্তু একটা পরিস্থিতি তৈরি করবে, এক্সক্যালেট যাতে না করে। দুপক্ষকেই সংযম দেখানোর কথা। এবং প্রথম দিন সেখানে ভারত যা করবে মেনে নেবে। পরের থেকেই কিন্তু জেডি ভান্স এবং মার্ক রুবিও দুজনে কিন্তু নেগোসিয়েশনসে নেমে যায়, যেভাবে হোক ভারতকে থামাও। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকে নিয়ে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক বিতর্ক হয়েছে। কিন্তু এটা তো রাজনৈতিক বিতর্কের সমান না, সিরিয়াস মিলিটারি অপারেশনস। ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্ত এখন কিন্তু একটা বলা যায় একটা অ্যালার্মিং সিচুয়েশনসের মধ্যে রয়েছে। সেই সিচুয়েশনসকে সুরক্ষা দিচ্ছে যে সেনাবাহিনী দিনরাত উজাড় করে তাদেরকে অবশ্যই তাদের যে টেকনিক্যাল এফিসিয়েন্সি এবং ওই যে তাদের যে লড়াইয়ের ক্ষমতা, এবং সবচেয়ে বড় কথা রেস্ট্রেইনমেন্ট, এলওসি ক্রস না করে। এলওসি যে ক্রস করেনি সেটা কিন্তু ডিজিএমও পাকিস্তানও স্বীকার করেছে। কার্যত দুজনের বয়ান এই ক্ষেত্রেই দুই তরফে এক। সুতরাং এই অপারেশনসটা যেহেতু এটি কোনো ওয়ার নয়, সংঘর্ষ, এবং এই সংঘর্ষের টার্গেট হচ্ছে একমাত্র জঙ্গিবাদকে দমন করা, এবং জঙ্গিদের পাশে এসে যদি এটা নিজের গায়ে ঝোল টেনে নিয়ে যদি কখনো কাইনেটিক ওয়ারের দিকে করে, এবং যেটা পাকিস্তান করেছিল, মারাত্মক সেনা সমাবেশ করে ফেলেছিল, এবং তার সাথে যেখানে যা যা উইপনারিজ নিয়ে এসেছিল সেটা কিন্তু ফেল করে দিয়েছে। ফেল মানে ডাহা ফেল। সেটা ভারতীয় সেনাবাহিনী 3জন ডিজিএমও তারা আজকে স্পষ্ট করে দিলেন, কেন তারাই মিলিটারি অপারেশনসের হেড, তারাই এটা পরিচালনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ছবি। একটু এই বিষয়টা নিয়ে একটু চর্চা করে নেব আমরা প্রত্যেক দিনকার মতো। তার কারণ নন কাইনেটিক ওয়ারের দিকে আমাদের একটা নিশ্চয়ই ইয়ে থাকবে, যেখানে বেশ কিছু সংবাদ সংস্থা, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, তাদের নাম বলছি না, তারা এটা নিয়ে পড়ে গেলেন আর কি। রয়টার রয়েছে, এএফপি রয়েছে, সিএনএনেরও আমি দেখছিলাম কিছু জায়গায় লেখা। এগুলো পুষ্টি কি, ভিত্তি কি? তারা বলছে বলে জায়েজ। এই যে একটা ওয়েস্টার্ন ফ্রেম অফ মানে থট প্রসেস, যেখানে হচ্ছে ভারতকে শুধুমাত্র আগ্রাসী হিসাবে দেখানো, যুদ্ধবাজ আগ্রাসী হিসাবে দেখানো, ত্যাগ করে দেওয়া, এটা বিরুদ্ধে কিন্তু একটা ইনফরমেশনাল ওয়ার করতে আমরা যথেষ্টভাবে সক্ষম। আমাদের ডিসইনফরমেশনের দরকার হবে না। সুতরাং আপনারা দেখলেন প্রেস কনফারেন্স করব, তাদের বক্তব্য। আমাদের সঙ্গে প্রীতম দত্ত বিজেপির মুখপাত্র রয়েছেন, এবং দেবর্ষী ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। দুজনের কাছে আমি আসবো। এইটা একটা বড় সাফল্য, যেমন তুমিও রয়েছো, আমরা দুজনেই একসাথে, তিনজনে একসাথে শুনলাম।
সেখানে এটাকে অনেকে যুদ্ধ হিসেবে দেখাতে চাইছে। এটা তো যুদ্ধ ছিল না কোনোভাবেই, এটা তো একটা সংঘর্ষ। এবং এই যুদ্ধে জয়ী হলো কে, এই প্রশ্নটা কিন্তু এটা কোনো যুদ্ধ নয়, পুরো জয়ী আসার প্রশ্ন নয়। ফলে যেখান থেকে ভারতীয় সেনাবাহিনী করেছে তার থেকে আগামী দিনে রাজনৈতিক উপাদান খুঁজে পাওয়া কি খুব মানে সম্ভব হবে? বা অনেকেই হচ্ছে যে বিজেপিরও অনেককে দেখেছি, অনেক যারা রয়েছেন বা হিন্দু ফোর্স, তারাও বলছেন যে একেবারে গুড়িয়ে দাও, মিশিয়ে দাও, কেন এই ধরনের ট্রিটিতে গেল, ট্রিটি নয় মানে এইরকম অস্ত্র বিরতি চুক্তিতে কেন ভারত রাজি হলো, তার আগে তো ভালোই ছিল। আজকে সিচুয়েশন তো বলছে ভালোই রাজি ছিল, মানে ভালোই পজিশনে ছিল ভারত তখন। প্রথম কথা সুইদা, আজকে আমরা প্রত্যেকটা ভারতীয় সেনা, সেটা আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে স্যালুট, এবং ভারত মাতা কি চায়, আমার কথা না, আর্মি বলছে জাস্টিস সার্ভড। তো সুতরাং এটা যুদ্ধ নয়। আজকে আমরা চেয়েছিলাম যে একদম প্রিসিশন দিয়ে টার্গেট করে যে প্রথম 9টা যে তোমার ওদের মার্কাস বলে যে এইসব জায়গাতে জঙ্গি ঘাঁটি করেছিল, সে জৈশ ই মোহাম্মদ থেকে শুরু করে লাক্সারি তৈবা থেকে শুরু করে হিজবুল মুজাহিদিন থেকে শুরু করে সবার সেটা ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেটা প্রত্যেকটা টিভি ফুটেজ থেকে শুরু করে সব বলেছে, এবং সেটা পাকিস্তান আর্মি স্বীকার করেছে। কিন্তু সেটা লক্ষ্য করার বিষয়, পাকিস্তান আর্মি বলতে বলতে নিজেরা স্বীকার করে ফেলেছে যে পুলওয়ামা ওয়াজ পাকিস্তানস আর্মিস প্লট। এবং এই হাফিজ থেকে শুরু করে যারা ইউএনের টেরোরিস্ট লিস্টে আছে তাদেরকে আমরা দেখেছি, তারা তাদের ভাইটাইরা মারা গেছে। এর আগে 26 আগস্টের যে মাস্টার মাইন্ড সেও মারা গেছে। তাদেরকে ওখানে তোমার স্টেট ফিউনারাল দেওয়া, ওখানে নিজেদের ফ্ল্যাগ দিয়ে তো ওদের একদম ঠিকঠাক করে সেখানে আর্মিরা প্রেজেন্ট থেকে সেটাকে ওদের ফিউনারাল দেওয়া হয়েছে। এটা একটা ভয়ানক বিষয়। এটা আজকে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে পাকিস্তান ইজ এ টেরোরিস্ট স্টেট, ইটস এ রোগ স্টেট। এই জন্যই আমরা বারবার বলছিলাম, পুরো আজকে সারা পৃথিবীর মিডিয়া সেটা দেখেছে, এবং দেখার পর কিন্তু আমরা যে 9টা জায়গা স্ট্রাইক করা হয়েছে একদম দেখিয়ে দিয়েছে আর্মি, একদম প্রিসিশন স্ট্রাইক যেটা করেছেন পরপর দেখিয়ে দিয়েছে। সেই তোমার 4-5টা জায়গার উইদিন পাকিস্তান, আর বাদবাকি তোমার সবকটা পিওকেতে প্রত্যেকটা হিট করে গুড়িয়ে দেওয়া হয়েছে উইথ টেরোরিস্ট। এবং তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম যে পাকিস্তানের আর্মি থেকে শুরু করে পাকিস্তানের পুরো ফোর্স তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সাথে তার ফিউনারাল করছে, একবারও বলছে না। এবং তারপর তারা কি করলো? তারপর তারা তোমার বিভিন্ন সেক্টরে, বিশেষ করে পুঞ্জে সিভিলিয়ানদের অ্যাটাক করলো, গুরুদুয়ারাদের ডিরেক্টলি অ্যাটাক করলো, বাচ্চা লোকেদের মারলো। তারপর কিন্তু তোমার ইন্ডিয়ান আর্মি একদম যেসব জায়গায় করলে তাদের সবচেয়ে বেশি আঘাত লাগবে, একদম তোমার রাওয়ালপিন্ডির কাছে চাকালা এয়ারবেস, আজকে তোমার চাকালা এয়ারবেস, তুমি যদি ছবিটাকে দেখাও, চাকালা এয়ারবেস কিন্তু খুব স্ট্র্যাটেজিক। রাওয়ালপিন্ডিতে আজকে এটাকে কোনোদিন ব্যবহার করে স্ট্রাইক হয়নি, ঘর মে ঘুসকে মারেঙ্গে এলওসি না ক্রস করে। এবং তাদের যে তোমার সিস্টেমগুলো, এয়ার ডিফেন্স সিস্টেম পুরো ভেঙে পড়েছে, তাদের র্যাডার থেকে শুরু করে তাদের আমরা এয়ারবেসগুলো গুড়িয়ে দিয়েছি। এবং তার প্রমাণ আজকে আমাদের কারণে কোনো পলিটিক্যাল পার্টির দরকার নেই, আমাদের সবাই যাকে আমরা সেলেক্ট করি ইন্ডিয়ান আর্মি, সে প্রুফ দিয়ে দিয়েছে। তো সুতরাং এর আগে যে লিব্রান্ডুরা বলে উই নিড প্রুফ, দেয়ার আর প্রুফ, তো এটা নিয়ে আর কোনো বিতর্ক, কোনো যারা বিতর্ক করবে তাদেরকে ভেবে নেবে দে আর দ্য মাইন্ডসেট অফ পাকিস্তান, দ্য রোগ স্টেট অফ পাকিস্তানের যে মাইন্ডসেট আছে তারা সেই মাইন্ডসেটের এখানে আছে। এবং এটা আমরা এর আগেও অনেক বিতর্কে তোমাদের বলেছি যে আমরা সেই রোগ মাইন্ডসেটটাকেই তোমার আজকে এখান থেকে নিঃশেষ করার চেষ্টা করছি পলিটিক্যালি, সেটাই ধরা পড়বে। কিন্তু আজকে আমি তোমাকে একের পর এক নাম বলতে পারি, তোমার যেই এলইটির যে হেডকোয়ার্টার ছিল লাক্সারি তৈবার মুদ্রিকাতে, তো সেটা তুমি ভাবতে পারো সেখানে আল কায়দা প্রায় $10 মিলিয়ন দিয়েছিল নতুন করে ওখানে মসজিদ টসজিদ বানানোর জন্য। তো সেই জায়গাও কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমেরিকা অনেক কথা বলছে, আজকে আমি একজন পলিটিক্যাল পার্টি হিসেবে, বিজেপির প্রতিনিধি হিসাবে আমি অনেক কিছু বলতে পারবো না, কিন্তু আজকে অনেক কিছু না বলেও ইন্ডিয়ান আর্মি কিন্তু বুঝিয়ে দিয়েছে। যখন এখানে জিজ্ঞেস করে, তোমার টিভিতে দেখছি যখন জিজ্ঞেস করছে যে আমাদের ব্রহ্মস কি করেছে, আজকে আমাদের ইউপি সিএম আজকে যেখানে ব্রহ্মসে নতুন করে ফেসিলিটি তৈরি হয়েছে সেখানে বলে দিয়েছে হোয়াট ব্রহ্মস ডান
in Operation Sindoor, it has been shown to the world. আমি একটু পিসিআর কে বলবো, ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ব্রহ্মস শুধু ক্ষেপণাস্ত্র নয়, শত্রুপক্ষের বিরুদ্ধে এক কঠোর বার্তা। ব্রহ্মস দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইলের অন্যতম, বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুনবো। हमारा सपना है कि उत्तर प्रदेश दुनिया के टॉप डिफेंस प्रोडक्शन और एक्सपोर्ट डेस्टिनेशन के रूप में जाना जाए। आज जो ब्रह्मोस फैसिलिटी शुरू हो रही है, मैं समझता हूं वह यूपी डिफेंस कॉरिडोर का एक गौरव होगा। यह सिर्फ उत्तर प्रदेश का ही नहीं, बल्कि देश का सबसे बड़ा ब्रह्मोस इंटीग्रेशन एंड टेस्टिंग फैसिलिटी सेंटर है। यह रक्षा क्षेत्र में भारत की आत्मनिर्भरता के प्रयास को भी मजबूती प्रदान करेगा। साथियों, जहां तक ब्रह्मोस का प्रश्न है, तो आप सभी यह जानते हैं कि ब्रह्मोस दुनिया के सबसे तेज सुपरसोनिक क्रूज मिसाइल्स में से एक है। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। मैसेज हमारी आर्म्ड फोर्सेस के स्ट्रेंथ का है, मैसेज दुश्मन के प्रति हमारी डेटरेंस का है, प्रतिरोधक क्षमता का है, मैसेज हमारी बॉर्डर्स की सेफ गार्डिंग के हमारी प्रतिबद्धता का है। साथियों, पोखरण परमाणु परीक्षण में महत्वपूर्ण योगदान देने वाले मिसाइल मैन और हमारे पूर्व राष्ट्रपति डॉक्टर एपीजे अब्दुल कलाम ने यह कहा भी था कि अनलेस इंडिया स्टैंड्स अप टू द वर्ल्ड, नो वन विल रेस्पेक्ट अस इन दिस वर्ल्ड। फियर हैज नो प्लेस, ओनली स्ट्रेंथ रेस्पेक्ट्स स्ट्रेंथ। अर्थात दुनिया कमजोरों का नहीं, बल्कि शक्तिशाली का सम्मान करती है। उनका विजन था कि हमें अपनी ताकत को और मजबूत करना होगा। जब तक कोई देश ताकतवर नहीं होगा, दुनिया उसका सम्मान नहीं करेगी। आज भारत दुनिया के सबसे शक्तिशाली राष्ट्रों में से एक है। हम लगातार अपनी ताकत और बढ़ा रहे हैं, और मैं समझता हूं कि आज जो फैसिलिटी सेंटर शुरू हो रहा है, यह भारत की शक्ति को और मजबूत करने में सहायक होगी। আমি একটু দেবর্ষীবাবু আপনার কাছে আসবো। যে প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এটা আমরা দেখেছি জম্মু কাশ্মীরে বরাবর আর কি আর্টিকেল, সেখানে 44তম যে সেখানে সংশোধনী ছিল রাষ্ট্রপুঞ্জে, সেখানে রাষ্ট্রপুঞ্জ এটাকে মেনে নিয়েছিল সেই সময়, যেটা ভারত পাকিস্তানের আভ্যন্তরীণ একটা বিষয়। ভারত তাকে তার নিজের অংশ বলে মনে করে, এবং ফারুক আবদুল্লাহ এটা স্টেটমেন্ট দিয়েছে যে ভারতে ছিল, আছে এবং থাকবে। তার বাবা শেখ আবদুল্লাহ ছিল সে সময়কার লিডার। তার পরবর্তী যে অধ্যায়, তখন থেকে আমরা দেখেছি 2003 অনওয়ার দফায় দফায় বিভিন্ন জন কাশ্মীরের ব্যাপারে মধ্যস্থতা করতে চেয়েছে। চীন অস্ত্র সরবরাহ করেছে, J-10 নানা রকম, আমেরিকা মধ্যস্থতা করতে চাইছে। তো ভারতের শক্তিকে এরকম অবহেলার চোখে দেখার কারণটা কি? না, শুভ সন্ধ্যা সুশিদা। না, প্রশ্ন হচ্ছে যে এটা কোনো ভুল নেই, এটা আজকের নয়, এটা সিন্স ইন্ডিপেন্ডেন্স আফটার ট্রিটি অফ অ্যাক্সেশন কাশ্মীর এক্সক্লুসিভলি একটা বাইলেটারাল ইস্যু। মানে যদি কিছু এ সম্বন্ধে ডিসপিউট হয়ে থাকে, সেটা পাকিস্তানের সাথে, আর কারোর মাথা গালানোর ক্ষমতা নেই। যে যা সমস্যা হয়েছে পরবর্তীকালে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারটা ছেড়ে দিয়ে লাইন অফ কন্ট্রোলে অপারেশন করতে হয়েছে, সেটা একটা অন্য প্রেক্ষিত, সেটা নিয়ে তো এখন বিস্তারিত আলোচনা। কিন্তু এক্সক্লুসিভলি এটা বাইলেটারাল ইস্যু। এখন দেখুন ইন্ডিয়ার পজিশনটা কী ছিল। ইন্ডিয়া কিন্তু খুব স্পষ্ট ছিল প্রাথমিকভাবে। ইন্ডিয়ার বক্তব্য ছিল, দেখুন এই যে আমাদের এই পেহেলগাঁও যে এটা জেনোসাইডটা হলো, এর তো দুটো দিক আছে। একটা হচ্ছে আমাদের সিরিয়াস সিকিউরিটি ল্যাপ, সিরিয়াস 6.81 লক্ষ কোটি টাকা ছিল লাস্ট সিকিউরিটি বাজেট, যেটা লাস্ট বাজেটের থেকে 9.53% বেশি। তথাপি এরকম একটা সিকিউরিটি ল্যাব ছিল। দুই, পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত কাশ্মীরে ইনফিল্ট্রেট করা, এটা কোনো ভুল নেই। এবং যে কাশ্মীরে যে জঙ্গি ঘাঁটিগুলো এই মানে পিওকেতে আর কি যেগুলো ছিল, সেইগুলো ভারতবর্ষ এয়ার স্ট্রাইক, এটা যুদ্ধ নয়। আপনি যেটা বলছিলেন যে আমরা কারোর জমি দখল করতে যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের যে অবজেক্টগুলো, যেগুলো আমরা মনে করছি যে কাজটা পাকিস্তান গভর্নমেন্টের করা উচিত ছিল, যেটা পাকিস্তান গভর্নমেন্ট করেনি তো বটেই, এবং উল্টে মানে ইন্টেলিজেন্স দিয়ে গেছে বিভিন্নভাবে, সেটাকে স্পন্সার করে গেছে, সেইটাকে অবজেক্টগুলোকে ধ্বংস করা, এবং সেটা আমাদের আর্মি এয়ারফোর্স তারা করে এসছে। এরপরে যখন পাকিস্তান রিটালিয়েট করবে, দেখুন ভারতবর্ষ তো আর জঙ্গি ঘাঁটি নেই, ফলে তাকে কি করতে হবে, মিলিটারি অবজেক্টকেই, ভারতবর্ষের মিলিটারি অবজেক্ট বা সিভিলিয়ানদের অ্যাটাক করতে হবে। এবং তার রিটালিয়েশনটা ইন্ডিয়ার যদি হয়, সেটা আবার
ওদের মিলিটারি অবজেক্ট হবে, একটা যুদ্ধ বেঁধে যাওয়ার পরিস্থিতি। এইটা হচ্ছে প্রেক্ষিত। কিন্তু মাথায় রাখতে হবে যুদ্ধটা কাদের সাথে বাঁধতে যাচ্ছে, যারা আমাদের ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স 2024-এ একজনের র্যাঙ্ক হচ্ছে 105, আমাদের র্যাঙ্ক আরেকজনের হচ্ছে 109। তাহলে এই যুদ্ধটার যে কনসিকুয়েন্সটা হতে পারে আমার দেশে যে প্রচুর প্রান্তিক মানুষদের কাছে এবং সব মানুষের কাছে, সেটা সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল। আবার আমাদের বর্ডার সিকিউরিটি রাখা বা আমাদের দেশের নিরাপত্তাটাও, ইন্টারনাল সিকিউরিটিটাও, ওটাও সমান গুরুত্বপূর্ণ, কেউ ওটাকে কম করা যাবে না। তাহলে যে আমাদের যে একটা ইট ওয়াজ অ্যান্ড ইট ইজ স্টিল অ্যান ইস্যু বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এক্সক্লুসিভলি। হঠাৎ এসে ডোনাল্ড ট্রাম্প এসে তিনি টুইট করে যুদ্ধ বন্ধ করতে যাবেন। ওনার তো যুদ্ধ বন্ধ করার কথা ছিল, গাজা সেক্টরে যে যুদ্ধ চলছিল ইসরায়েলের সাথে, সেটা বন্ধ করা উচিত ছিল। রাশিয়া অ্যান্ড ইউক্রেন, সেটা বন্ধ করার কথা ছিল, যেটা দীর্ঘস্থায়ী যুদ্ধ। সেখানে ইন্টারফেয়ার না করে উনি হঠাৎ এখানে ইন্টারফেয়ার করলো। ভারতবর্ষ তো মূল টার্গেটটা কেন ছিল? এই যে আমাদের মূল টার্গেটটা ছিল যে ওদের ওই জঙ্গি ঘাঁটিগুলো কেন করবো, যারা আমাদের এখানে মেরে গেছে তাদের মধ্যে আমাদের কাছে যে এভিডেন্স আছে, 2 জন অন্তত পক্ষে পাকিস্তানি নাগরিক সেখান থেকে ট্রেন আপ হয়ে এসছে, তাদের আমরা ধরতে যে কোনো কারণেই হোক পারিনি, এবং তারা নিশ্চয়ই পাকিস্তানে ঢুকে আছে, তাদেরও হ্যান্ড ওভার হলো না। জঙ্গি ঘাঁটিগুলো যে আর গজাবে না এরকম কোনো অ্যাসিওরেন্স পাকিস্তান থেকে পাওয়া গেল না। হঠাৎ এসে উনি যুদ্ধটা বন্ধ করার মধ্যস্থতার ক্রেডিট নিতে গেলেন, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে হলেও পলিটিক্যালি আমাদের দেশেও কিন্তু সেটা প্রায় মেনে নেওয়া হলো। মানে আমি কিন্তু যুদ্ধের পক্ষে নই, আমি একদমই যুদ্ধের পক্ষে নই, কিন্তু কথা হচ্ছে হঠাৎ আমেরিকা এসে, আই বেগ টু ডিফার, প্লিজ ইউ উইল ডিফার, বিকজ আমরা এখানে ঝগড়া করতে আসিনি ভাই, আমরা এখানে ডিবেট করতে এসেছি। আমার বলার পরে বলো, তাহলে আমি উঠে যাচ্ছি। না না না, মুশকিল যাই হোক না কারো, তুমি তোমার সময় আসছি প্রীতম, শেষ করতে দাও। ঝগড়া করতে আসিনি আমরা, ঠিক আছে আপনি শেষ করুন কথা। নিশ্চয়ই বলবে। তাতে না, এই দুটো তো একটু ক্লিয়ার করতে হবে। যুদ্ধে এক সেকেন্ড দাঁড়া, আমাকে একটু বলতে দিন, আমাকে একটু ক্লিয়ার হতে দিন। কারণ আপনি একটা বললে আমি যুদ্ধের পক্ষে নই, ঠিক কথা, যুদ্ধের বিপক্ষে বহু মানুষের, ওটা খোলা মনে বলার কি আছে? আর্মিও তো বলছে যে তারা যুদ্ধের পক্ষে তো নয়, তারা তো একদম প্রিসিশন ক্যালিব্রেটেড কাইনেটিক যুদ্ধ। এটা করতে গেলে যে কত লেভেলের দক্ষতা প্রয়োজন, হয়তো সারা পৃথিবীতে যুদ্ধ করে আমেরিকায় দক্ষতা অর্জন করেছে কিনা জানি না। চায়না তো 4 দশক যুদ্ধই করেনি, শুধু মিলিটারি পাওয়ার হয়েছে, সারা পৃথিবীকে উস্কাচ্ছে যুদ্ধ করো আর অস্ত্র নাও। এটা চায়নার এখন হচ্ছে যে নীতি, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মি এটা করেছে। তাহলে যুদ্ধটা তো মানে ইনএভিটেবল, তো এটা তো পাকিস্তান থেকেই আপনি বলছেন যে ওরা মিলিটারি স্থাপনায় করেছে। তাহলে এই ক্ষেত্রে তো পাকিস্তানের যে ইন্ডালজেন্স, আমি তো সেই কথাটাই বলতে চাইছি। তাহলে কোন শর্তে আমরা যুদ্ধবিরতিতে রাজি হলাম আমি জানি না। আমাদের সরকার যখন যুদ্ধ, মানে একটা যুদ্ধ মানে কি, ইনিশিয়ালি এয়ার স্ট্রাইক ছিল, তারপরে পাকিস্তান তারা আমাদের মিলিটারি অবজেক্টকে টার্গেট করার চেষ্টা করেছে এবং সিভিলিয়ানদের অ্যাটাক করেছে। তার পরিপ্রেক্ষিতে কোন শর্তে সেটা পাবলিক ডোমেইনে আসাটা ভীষণ জরুরি আমি মনে করি। এক্স্যাক্টলি, পাবলিক ডোমেনে, যেটা আবার সাথে বললো পাবলিক ডোমেনে এতদিন পর এটা একটা এসছে যে পাহেলগাঁওর আগে যেটা কুপওয়ারাতে যেটা ছিল সেটা পাকিস্তান ডিজাইন করেছিল। এটা আর নতুন কোনো কিছু নয়, পাকিস্তান অনেক কিছু স্বীকারও করে নিয়েছে। ইশাক দারও বলেছে যে এইগুলো সব আমেরিকার, এই ঘৃণ্য কাজ করতে হয়েছে আমেরিকার কথা। শুধু এটা বলেনি তার বিনিময়ে কত পেয়েছে, সেটা বাদ দিয়ে বাকিটা বলেছে যে ঘৃণ্য কাজ, এই কাজ যে ঘৃণ্য সেটা ইশাক দার প্রতিরক্ষা মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি স্বীকার করেছেন, কিন্তু কত বিনিময় করেছেন সেটার উনি হিসেব দেননি, কোনো ইয়েতে নেই। আমি একটু জিজ্ঞেস করবো, এইরকম জায়গায় আমেরিকার এই ইয়েটাকে কেউ মেনে নিতে পারছেন না। এমনকি অনেকে 1971 সালে যখন ফ্রেড ট্রুম্যান প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, তারও এরকম ছিল, ভারতকে ভয় দেখানোর জন্য ইন্দিরা গান্ধীর সেই বিখ্যাত স্টেটমেন্ট ট্রুম্যানকে যে কোনোভাবেই লিবারেটেড বাংলাদেশ না করে এই যুদ্ধ ভারত এখন থামানোর জায়গায় নেই। সেখানে আমেরিকার এইটাতে মেনে নেওয়াতে অনেকে একটু স্তম্ভিত হয়েছেন, ঠিক বুঝে উঠতে পারছেন না কেন এটা মানে হলে। একটু ব্যাখ্যাটা দিয়ে দাও। প্রথম কথা হচ্ছে যে আমরা আমেরিকা কি বলেছে না বলেছে তাতে আমি যদি ধরে নিই বিজেপি সরকার চালাচ্ছে এবং আমি বিজেপির পক্ষ থেকে বলছি এবং আমি সরকারের কথা বলছি, তো আমি সরকার যা বলছি তার কথা বলবো। আমার সরকার, আপনার সরকার, সবার সরকার, সরকার যা বলছে তার কথা বলবো। আমেরিকা কি বলেছে আমাদের দেখার দরকার নেই। সরকার কি বলেছে, দিস থিংস আজকে এই তো তুমি একটু আগে প্রেস কনফারেন্স করলে, কি বলছে এমডি, যে আমাকে ফোন করেছিল 1টার সময়, আমি কথা বলিনি, যুদ্ধ যখন আমরা স্ট্রাইক শুরু করি তার আগেও আমাদের ফোন টোন করেছে, আমরা ধরিনি। তারপর যখন 1টার সময় ফোন করলো, ওরা যখন বললো যে তাহিমাং, যে আমাদের তোমরা প্লিজ এয়ার স্ট্রাইক বন্ধ করো, এয়ার স্ট্রাইক বন্ধ করো, তার কারণ হচ্ছে আমাদের প্লেন
রাওয়ালপিন্ডিতে ঢুকে গেছে, তোমার ইসলামাবাদের কাছে চলে গেছে, এয়ারবেস ধ্বংস করে দিয়েছে। প্রায় 14টা এয়ারবেস ধ্বংসপ্রাপ্ত ছবি দেখিয়ে দিয়েছে তোমার ইন্ডিয়ান আর্মি। এবার এলওসি ক্রস করেনি ইন্ডিয়ান এয়ারফোর্স, সেটা করেনি, না করেনি, এলওসি না ক্রস করে এয়ারবেস ধ্বংস করেছে, প্রিসিশন টার্গেট বাই আওয়ার কাইনেটিক ইকুইপমেন্টস। এবার ধরুন আজকে কি বলছে, তারপর এই যখন কালকে হলো সিসপিয়ার, আমাদের গভর্নমেন্ট কি বললো, ওখানে গভর্নমেন্টের টুইট আছে যে দিস থিংস বিটুইন টু কান্ট্রিজ অনলি, দ্যার ইজ নো আদার অর থার্ড কান্ট্রি ইনভলভ। এত পরিষ্কার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুইট করে অফিসিয়ালি দেখিয়ে দিয়েছে। তো যদি তোমার কাছে টুইট থাকে দেখাও, না আমি দেখাচ্ছি, তুমি দেখিয়ে দাও। তো মুশকিলটা হচ্ছে কারা যারা এই যে আমি দেখছিলাম অনেকে প্রশ্ন তুলছে কি সব ইন্দিরা গান্ধী এই সেই হানা, না ইন্দিরা গান্ধী ব্যাপারটা কি সব ইন্দিরা গান্ধী আমি বলছি আমাকে বলতে দাও, এই ধরুন এর আগে যে তুমি বললে না ইন্দিরা গান্ধী কি করেছিল, 93,000 এই কয়েকদিন আগে তোমার শ্যাম মানিক স্যার একটা ইন্টারভিউ আছে, তোমাকে না থাকলে আমি দিচ্ছি, চালাও। উনি বলছেন সুইটি ও গেছিল ওখানকার পিএম এর সাথে কথা বলতে, স্পেসিফিক বল, হ্যাঁ তারা বলেছিল যে আমি এই কয়েকদিনের মধ্যে আমি নিয়েছিলাম, তারপর আমি ঠিক করে দেবো। কিন্তু 93,000 95,000 সোলজারকে আমরা 3 মাস খাইয়েছি, ছেড়ে দিয়েছি, তার বিনিময়ে আমরা কোনো ল্যান্ডের 1 ইঞ্চি নিতে পারিনি। তো সুতরাং সেটা নয়, সেটা হচ্ছে যখন বোম্বে 26/11 হলো, তারপর আমরা কোনো রিটেলিয়েট করতে পারিনি, তখন আমরা ভাবতে সময় চলে গেছিল। কিন্তু আজকে নরেন্দ্র মোদী সরকার একদম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল আমাদের প্রত্যেকটা ডিফেন্স ইউনিটের উপর, আর্মি, নেভি এবং এয়ারফোর্সের উপর, এবং তারা করে দেখিয়েছে, অফিসিয়ালি বলেছে জাস্টিস সার্ভড। এবং আমরা পলিটিক্যালি বলেছি কোনো রকম কোনো ওকে থার্ড আমি পার্টির বুঝেছি, ইনভলভমেন্ট আমরা মানে নেব না, আপনার আমরা উত্তরটা কথা বলবো দেখুন, না। সেনাবাহিনীর উপর দায়িত্ব দেওয়া আছে, পূর্ণ স্বাধীনতা। সে যখন বারবার করে বলছে প্রিসিশন ক্যালিব্রেটেড, আমি তো এটা বলবো যে এই রকম সৌকর্য, প্রিসিশন ক্যালিব্রেটেড অ্যাটাক উইদাউট সিভিলিয়ান, নন ক্রসিং ইন্টারন্যাশনাল বর্ডার, এতগুলো ক্রাইটেরিয়া মেনে করার মতো হচ্ছে কেন ফোর্থ মিলিটারি পাওয়ার আজকে, এবং যার একটা দর্শন আছে, নিঃসন্দেহে প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে যে দর্শন সেটা অর্জন করেছে, সেখানে আর্মিরও নিশ্চয়ই সহমতি রয়েছে। অনেক সময় যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি এটা খুব আর্লি স্টেজে, এবং নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ফোরামগুলো প্রথম থেকেই বলছে, যেহেতু দুটো নিউক পরমাণু, মানে শুরু থেকেই তো এরা শুরু করে দিয়েছে হচ্ছে পরমাণু, যদিও এটা পাকিস্তানের টুল কিট, অনেকেই মনে হয় এখন যে এইরকম গুলিগোলা চালাবে, তারপর কোনো একটা পলিটিক্যাল ফোর্স নেমে গিয়ে কান্নাকাটি করবে, যেটা আমরা মেহবুবা যে আমাদের ছেলেরা মারা যাচ্ছে, বাচ্চাদের খেলার বয়স। কিন্তু এটা পাহেলগাঁও বা এই ধরনের ঘটনা ঘটার আগে অ্যান্টিসিপেশন, এটা পলিটিক্যাল ফোর্সেরও দায়িত্ব থাকে একদম টু অ্যান্টিসিপেট, না হলে বলতে হবে এই পলিটিক্যাল ফোর্সগুলোর সাথে জনগণের কোনো সংযোগ নেই। সেটা এই কথাই বলতে যে এই পহেলগাম ইস্যু বা এই টেররিস্ট অ্যাটাকে দুটো পার্ট ডেফিনেটলি আছে। একটা পাকিস্তান মদতদাতা একটা পার্ট, সেকেন্ড হচ্ছে আমাদের এত কোটি টাকা খরচ করে এত ফোর্স ডিপ্লয়েড করে বারবার কেন আমাদের ইন্টেলিজেন্স ল্যাপস হচ্ছে। এই ব্যাপারটা, এই যে এতগুলো লোক 26টা লোক মারা গেল যেখানে কোনো সিকিউরিটি ছিল না, এর দায় আমাদের সরকারের নিশ্চয়ই আছে। যেখানে নিয়েছে তো সরকার, কি নেই সরকার দায় নেয়নি, সর্বদলীয় তো নিয়েছে। রিঅর্গানাইজেশন অ্যাক্ট না 2019, আফসপা ওখানে অ্যাপ্লিকেবল, সব কিছু থাকার পথে কই এত ভিআইপি মুভমেন্ট হচ্ছে, সেখানে তো কোনো রকম সিকিউরিটি ল্যাপস হচ্ছে না, সেটা ভালো, প্রশংসা। কেন বারবার সাধারণ মানুষের ক্ষেত্রে সিকিউরিটি ল্যাপস হবে? যাদের টাকাতে ওই বাজেটে বরাদ্দকৃত 6.81 লক্ষ কোটির মধ্যে তাদেরও কন্ট্রিবিউশন আছে, তাদের জীবনটা কেন নিশ্চয়তা দেব না? এখানে একটু দেখলে কিন্তু আমাদের মূল সমস্যাটা দর্শকের কাছে 6 লক্ষ কত কোটি টাকা যে ডিফেন্সের ক্ষেত্রে তারাও ট্যাক্স দিয়েছে, আপনাকে বলে দিই 1,10,000 কোটি টাকা ট্যাক্স আদায় হয়েছে, ওটা বাজেট বরাদ্দ, না বাজেট বরাদ্দ হয়েছে, আর ওখান থেকে এসছে 50-60 কোটি টাকা। ফলে এই যে তাদের জিডিপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের ভাবতে হবে সিকিউরিটি ল্যাপসটা বারবার হচ্ছে। আমি সিকিউরিটি ল্যাপস বলতে গিয়ে না এইটা গুলি চালিয়ে সে আবার ওপারে চলে গেল। আপনি কিন্তু প্রশ্নটা ছিল মেহবুবা মুফতি নিয়ে, আপনি দুবার বললেন সিকিউরিটি ল্যাপস, যেটা কেন্দ্রীয় সরকার তার ভাষণে কিন্তু এবং সর্বদলীয় বৈঠকে শুরুতেই বলেছে এটা ইট ওয়াজ ল্যাপ। না, ইট শুড বি রেকটিফাইড। আমি যেটা প্রশ্ন বলছি ডেফিনেটলি রেকটিফাইড, কি এবার তো রেকটিফাইড না, এবার তো জবাবটা যেরকম দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে মেহবুবা মুফতি যেরকম এই যে একটা ক্রোকোডাইল টিয়ার ছাড়ে মাঝে মধ্যে এরা, তার মানে পলিটিক্যাল ফোর্সের এখানে এবং পরিষ্কার ইন্ধন আছে। ও পাকিস্তানের ইন্ধন লোকাল ছাড়া কিভাবে হবে? অবশ্যই আছে,
অবশ্যই যাচ্ছে, কারণ তাহলে একটা লোকের তাহলে বেশি এরা করে গেল, তাহলে বেশি করে গেল, তাহলে local গোটা government ভারতবর্ষ রয়েছে। তাদেরকে ট্যাক্সের টাকা ওখানে যাতে ভালো থাকে খরচ হবে, অথচ তারা এটা বিনিময়ে দেবে, এটা তো নিঃসন্দেহে এটা ভারতের আমি দুর্বলতা একটা- না কার দুর্বলতা? হ্যাঁ বলো বলো বলো। না, এটা আমি বলার আগে আমি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উনি कि वो हमारी एक ওনাদের যে second পার্লামেন্টে একটা কথা line বলেছে, है वहाँ पे नौजवान এটা যদি কেউ দেখাতে যায় না আমরা দেখিয়েছি, এটা 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 পুরো মোদ্দা কথা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা মাদ্রাসার লোকজনকে, মাদ্রাসার বাচ্চা Second line of ছেলেমেয়েদেরকে defense. সেকেন্ড লাইন অফ ডিফেন্স করবে। মানেটা কি? এই যে আমরা যে তোমার স্টুডিওতে এসে বারবার চিৎকার করে বলি যে ইটস এ থট, যেই থটগুলো প্রত্যেকটা খারিজি মাদ্রাসায় তৈরি হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ওই রকম খারিজি মাদ্রাসা পড়ার মাদ্রাসা ছাপগুলোই কিন্তু তাদের হেল্প করছে। এবং উনি সিকিউরিটি ল্যাবসের কথা বললেন, সবচেয়ে বড় ভারতবর্ষের সিকিউরিটি ল্যাবস কি হয়েছিল? ইন্দিরা গান্ধীকে মেরে দিয়েছিল, প্রিয় মতে তার নিজের বাসভবনে এসেছে। তার থেকে বড় সিকিউরিটি ল্যাবস আছে? আমাদের থেকে তো আমাদের থেকে কয়েক বিলিয়ন ডলার মানে খরচা এটা কি করে, ছোট সিকিউরিটি ল্যাব 26 জন বিলিয়ন ডলার খরচা করে কে? মানে সেটা security labs নয়। আমেরিকা তো 26 আমরা তোমার প্রীতম স্বীকারই 9/11 করে নিলাম যে হয়েছিল। security lab, Security lab কিন্তু ছিল। অত বড় নয়। Security labsটা Okay. কি ব্যাপার, কেন হয়েছে? আমরা তোমার তার তাহলে- বলেছি তাহলে- ওখানে লোকাল গভর্নমেন্ট ঠিক, আমাকে ঠিক। জানায়নি, নোট দেয়নি, তো সেগুলোতে ডিটেইলে যেতে Local government কি আছে? বলছি Union আজকে territory with legislature। না আমার 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 তোমার- প্রশ্ন আমি আগামী দিনেও করব, বিভিন্ন ভারতের যারা অন্য পোষণ করেন, আমেরিকা এবং চায়নার ভূমিকা একদম সেন দৃষ্টিতে রয়েছে জম্মু কাশ্মীরের দিকে। ভারতকে দুর্বল মনে করছি কি আমেরিকা বা চায়না কিনা? আমি ডেফিনেটলি আজকে যেটুকুনি সুবিধা, যেটুকুনি আজকে- সামরিক সায়েন্সের আজকে জায়গা সুবিধা থেকে একটা কথা, ইউনিপোলার ওয়ার্ল্ডে না, যখন আমরা উই আর মার্জিং টুয়ার্ডস দ্য হাইয়েস্ট ইকোনমিক কান্ট্রি, আমরা জাপানকেও সারফেস করে আজকে ফোর্থ ইকোনমিক লার্জেস্ট কান্ট্রি হয়ে গেছে। Okay. এখানে তার কেউ কারণ আমাদের হচ্ছে বন্ধু হবে কিন্তু না। কেউ আমাদের বন্ধু হবে multiplied না। by population। সেখানে কেউ আমাদের বন্ধু হবে না। অর্থনীতির ব্যাপারটা হচ্ছে কেউ per আমাদের capita, বন্ধু per হবে না। capita তো যে- সেখানে হ্যাঁ, আমাদের এটা সাথে আজকের আমরা debate বুঝবো। নয় দাদা। আমাদের আপনি- আমরা বুঝবো। আপনি- ওটা পপুলেশন সেটা বাড়লে আমরা বাড়বে, আমরা বুঝবো। ওটা Okay. পপুলেশন বাড়লে আমাদের আমি বাড়বে। আমি বুঝবো। আমি আমি আমরা 124তম। না ওটা ওই ইন্ডেক্সটা কাদের, ওটাও এখন না প্রশ্ন। না আমরা পার Western কি? Western কি? পার ক্যাপিটা জিডিপি না, না, এটা কারা করেছে? কথাটা শুনুন দাদা প্লিজ। আমি শুনবো কেন? ওয়েস্টার্ন মিডিয়া না, ওয়েস্টার্ন মিডিয়ারও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। Western- আরে ফোন কেন বলছেন? ক্যালকুলেশন বলছে। আরে ক্যালকুলেশন বলছে, আমরা বলছি না, না, না। fourth- ক্যালকুলেশন fourth বলছে। এটা- 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 ক্যালকুলেশন বলছে। না, না, ওটা নয়। এগুলো আজকে সময় শেষ, সময় শেষ। না না ঠিক আছে। আমাদের দেশে বিতর্কের একটা খুব বড় প্রবলেম হচ্ছে প্রশ্ন যদি বিরোধীদের থেকে যায়, মানে বিভিন্ন পক্ষ এই না, না, ঠিক আছে, দরকার আছে। না, না, ঠিক- আরে ভাই একটু থামো না। ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির মধ্যে ইন্ডিয়ান আর্মি আছে, তার প্রিসিশন স্ট্রাইক করার ক্ষমতা প্রমাণিত, সাইন্টিফিক। আবারও বলছি, আবারও যেটুকুনি ক্লিয়ার হচ্ছে নাটসেলে, একটু আমি পিসিআর এর কাছ থেকে 1-2 মিনিট টাইম নিয়েছি, নাটসেলে বলে দিচ্ছি যে ডিআরডিওর ভূমিকা প্রমাণিত, অত্যন্ত বেস্ট। আমি তো বলবো সেই জায়গাটায় যেটা অন্যদের ক্ষেত্রে হয়নি। ভারতবর্ষ এবং আমেরিকা এবং চায়না আর তার যে J10 কোম্পানি যারা তৈরি করেছে মংডু, তাদের শেয়ারের দাম বাড়ছে। আর অন্যদিকে আমেরিকা বা চায়না ঢুকলে আমেরিকা ঢুকবেই, এটা এবং পরিস্থিতি। কিন্তু এবার শর্তটা ভারত কিভাবে ফেলছে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেভাবে আজকে আর্মি বুঝিয়ে দিল, হ্যাটস অফ। এটাই কারণে যে এরকম। ধন্যবাদ, আজকে সময় শেষ। ধন্যবাদ, আজকে সময় শেষ। তার কারণ আমরা দীর্ঘ সময় ছিলাম হচ্ছে আর্মির বয়ান শোনার জন্য। ধন্যবাদ, নমস্কার।